নির্বাচনের দিন তারিখটা দিয়ে দিলেই সচিবালয়ে ঘেরাও হইতো না, মাইলস্টোনে বিমানটা ধসে পড়তো না, গোপালগঞ্জে ওখানে মারামারিটা হইতো না। শুধু ওই দিনটা, মানে একদিন যদি আমাকে বলে দিত, মানে আমার যে প্রেমের দিনটা যদি কোন দিন বলে দিত, সেই দিন তোমাকে ফুল দিব। প্রফেসর ইউনূসকে বিশ্বাস না করার মতো কোনো বাস্তবতা ঘটে নাই। আফগানিস্তানের যে হামিদ কারজাই সরকার এবং ইরাকের যে আব্দুল ঘানি সরকার, এই টাইপের কোনো দিকে এগুলো সমস্ত কিন্তু আমরা সন্দেহ করতেই পারি। বিএনপি মহাসচিব যেমনটি বলেছেন দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, আপনিও তাই মনে করেন? প্রথম কথা হচ্ছে, দেশে দক্ষিণপন্থী অথবা ধর্মীয় দলগুলোর কোনো উত্থান হচ্ছে না। যেটা হচ্ছে, এই দলগুলো রিলেটিভলি বড় দলগুলোর থেকে অনেক বেশি ডিসিপ্লিন। ধর্মীয় দলগুলো কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাই বিশ্বাসী কিনা সেটাও একটা বিশ্বাসী বলেই তো তারা ভোট চাচ্ছে, তারা পিয়ার চাচ্ছে, তারা এই পদ্ধতি না ওই পদ্ধতি পিয়ার চাচ্ছে, আরেকদিকে ইসলামী শাসন কায়েম করতে চাইছে। সেটা জনগণের ব্যাপার, তো ম্যান্ডেটের ব্যাপার। তো জনগণ, কমিউনিস্টরা চাইছে না বাংলাদেশের সমাজতান্ত্রিক বিপ্লব হোক, চাইছে তো। ম্যান্ডেট যদি পায়, সমস্যা কোথায়? গোপালগঞ্জে গেলে যে এরকম একটা আশঙ্কা কিন্তু সবারই ছিল। তার খুব একটা জ্ঞানী গুণী ব্যক্তি হতে হয় না টু আন্ডারস্ট্যান্ড যে গোপালগঞ্জে গেলে এ ধরনের একটা সমস্যা হতে পারে। তাহলে তো সরকারের হয়তো উচিত ছিল আর একটু প্রিপেয়ার্ড থাকা। যে যার কথায় আমরা আন্দোলনটা করলাম, যার কথায় আমরা মামলার ঝুঁকিটা নিলাম, তিনি সমস্ত মামলার থেকে খালাস পাচ্ছেন বা নিয়ম অনুযায়ী পাচ্ছেন, আমরা এখনো পাইনি। যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি তো দেশে আসবেনই, তিনি কবে আসবেন, কি আসবেন, এইটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ। এটা আমার কাছে উদ্দেশ্য মতো তোলা যাবে না, কেন উত্তর তো দিলাম, তোলা যাবে, কিন্তু আমার কাছে মনে হয় যে এর পেছনে কোনো একটা উদ্দেশ্য থাকে। আজ উপস্থিত আছেন বিএনপির তথ্য গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, এবং আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রশনা ইমাম, এবং আরও আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। অশেষ ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। আমি প্রথম ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমি আপনার কাছে আসতে চাই। আপনাদের সাথেও প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, আপনাদের সাথে কি এরকম কোনো কথা হয়েছিল কিনা যে খুব অল্প সময়ের মধ্যে তারিখ ঘোষণা করছেন, বা আপনার কাছে এরকম কোনো ইনফরমেশন আছে কিনা যে খুব অল্প সময়ের মধ্যে আমরা তারিখ পেতে যাচ্ছি? ধন্যবাদ। না, এক্স্যাক্টলি আমাদের পার্টি চেয়ারম্যান মিটিংয়ে ছিলেন, তখন অবশ্যই আপনার মনে থাকার কথা যে মাইলস্টোনের ঘটনা এবং সচিবালয় আক্রমণের ঘটনাটা খুব তাজা ছিল। অতএব সেখানে কনভারসেশনের টপিক একটু ডিফারেন্ট ছিল। সিচুয়েশন তো এখন লিটল বিট কাম ডাউন হয়েছে। তো এই বাস্তবতায় আপনার সার্টেনলি এই কনভারসেশনটা আসছে, আলোচনাটা আসছে। বাট আমরা এই গুঞ্জনটা পলিটিক্যাল সার্কেলে বেশ কয়েকদিন থেকে শুনছি যে ৮ তারিখে যেহেতু সরকারের বর্ষপূর্তি হবে, সরকার সম্ভবত ইলেকশনের দিন তারিখটা ঘোষণা করে দিতে পারে আর কি। কারণ হচ্ছে যে অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে এই অস্থিরতা নাকি কেটে যাবে নির্বাচনের দিন তারিখটা ঘোষণা করে দিলে। যদিও আমি এটা মনে করি না, যে অস্থিরতা চলছে, দিস হ্যাজ পার্টিকুলারলি ডিফারেন্ট সেট অফ রিজনস। তো সেই জায়গাতে আর সরকার পক্ষ এখনও কোনো বক্তব্য দেয় নেই। তো এটা ধরে নিচ্ছি যে এটা একটা দলের, জামাল ভাই ব্রিফিংয়ে এটা বলেছেন, এটা জামাল ভাইয়ের বক্তব্য এখন পর্যন্ত, এটা রাষ্ট্রের কোনো বক্তব্য না। অশেষ ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে। আজিজুল বারী হেলাল, আমি আপনার মন্তব্য শুনতে চাই। আমরা এর মাঝে এরকম কোনো পরিবর্তন কি এসেছে কিনা, বা এমন কিছু ঘটেছে কিনা পর্দার পেছনে যা আমরা সবাই জানি না, যে কারণে এই নির্বাচনের ঘোষণার বিষয়টি 2 দিন পরে আর আসলো? কারণ আপনাদের সাথেও, আপনাদের দল নেতাদের সাথেও কিন্তু প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন ঠিক মাত্র কদিন আগে। ধন্যবাদ। দেখেন, বাংলাদেশের এখন সামনে সবচেয়ে প্রধান প্রশ্ন হলো যে বাংলাদেশের নির্বাচনটা দ্রুত হওয়া উচিত। যেহেতু যেভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট করছে, বিভিন্ন পরাজিত শক্তিরা এবং মাফিয়া শক্তিরা যেভাবে নির্বাচনকে পেছানোর জন্য, নির্বাচনকে না হওয়ার জন্য এবং দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আমাদের বারবার বলা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ নেই। দেখেন, এইটা একটা ট্রেন্ড হয়েছে এখন সবাই, যে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচনের পরিবেশ নেই। আমি বহুবার বলেছি যে বাংলাদেশে এ পর্যন্ত যে 12টি নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনের আগেই এরকম একটা টিমালচিয়াস সিচুয়েশন থাকে। দ্যাট ডাজ নট মিন যে একদম কুল ডাউন হলে নির্বাচন করতে হবে। এই সমস্ত ন্যারেটিভ থেকে আজকে প্রধান উপদেষ্টা নিজেই বলেছে যে গণ্ডগোল পাকিয়ে নির্বাচনকে পেছানোর বা নির্বাচনকে ভণ্ডুল করার একটা পায়তারা চলছে। সে তিনি কিন্তু নিজে এই আশঙ্কা প্রকাশ করেছে। এইটাই হলো ইম্পর্টেন্ট আমাদের ডাউট, যে উনি এটা যে বললেন
এখন কি এইটাকে আবার উনি এইটাকে বেঞ্চমার্ক ধরে বা এটাকে প্রায়োরিটি দিয়ে যদি নির্বাচনকে এখন পিছিয়ে নেই বা নির্বাচনকে যদি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে নেই, তাহলে তো আমি এই মনে করব যে যে অভ্যুত্থানের পরবর্তীতে যে স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, এখন দেখছি যে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে রাখা তখন কঠিন হবে। যেখানে প্রধান উপদেষ্টা নিজেই বলছেন, তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে গণ্ডগোল পাকিয়ে, এবং বলছে যে সমস্ত রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ থাকে, অর্থাৎ কিছু আপনি কি মনে করেন যে নির্বাচনের তারিখ ঘোষণা হলেই সে অস্থিরতা কেটে যাবে? যেমনটি আসলে অনেকবার বলেছি, দেখেন আমি আমার এই বক্তব্য হাইপোথেটিক্যাল, যে আমার ধারণা এই 12টি নির্বাচন পর্যবেক্ষণ করে, গত 12টি নির্বাচন 73 সাল থেকে, যে যখনই নির্বাচনের ডেট ঘোষণা করা হবে, সবাই যখন নির্বাচনে নেমে যাবে, তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারপরে আপনার অ্যাডমিনিস্ট্রেশন, এরা সবাই কিন্তু একটা নির্বাচনটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করবার জন্য তারা একটা উদ্যোগী হবে এবং সেরকম অ্যাক্টিভলি তারা কাজ করবে। কারণ তারা দেখছে যে কোনো নির্বাচনকে ম্যানিপুলেট করলে বা কোনো জায়গায় পার্সিয়ালিটি করলে কি পরিণতি হয়। 5ই আগস্টের পরে আমরা কয়েকজন নির্বাচন কমিশনার এবং কয়েকজন ল এনফোর্সিং এজেন্সিজ এবং আপনার অ্যাডমিনিস্ট্রেশনের কর্তাদের পরিণতি দেখে আমি এটা বলছি যে যদি নির্বাচনের ডেট ঘোষণা করা হয়, বাংলাদেশে দেখবেন অনেক এই যে এত তর্ক এবং বিতর্ক, এই সবাই একটা বিন্দুতে এসে পৌঁছাবে এবং বাংলাদেশ গণতন্ত্রের দিকে যাত্রা করবে। কিন্তু আপনি যদি বিভিন্ন ন্যারেটিভ তুলে একটা দুর্বল, এবং দেখবেন ন্যারেটিভগুলো সব কিন্তু যে সরকারটা গঠিত হবে সেই সরকারকে দুর্বল করার উদ্দেশ্য। আপনি দেখবেন যে সরকারটি গঠিত হবে, যেমন দেখেন প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দলের প্রধান হতে পারবেন না। ইললজিক একটা কথা না? যে দল আপনার সংখ্যাগরিষ্ঠ সংসদে যাবে তারাই ঠিক করবে যে তারা কাকে প্রধানমন্ত্রী বানাবেন। এখানে যদি আপনি এখান থেকে অঙ্গুলি হেলন করে নির্দেশ দেন, মনে রাখবেন যে পলিটিক্স ইজ এ কালচার। এটা কোনো কে প্রধানমন্ত্রী থাকবেন এবং যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান থাকবেন কিনা, সেই আলোচনাটা তো সংস্কার কমিশনের আলোচনা। এটার সাথে নির্বাচন কেন রিলেটেড? আমি বলছি যে নির্বাচনের ডেটটা ঘোষণা করলে নির্বাচনটা হলো, কিন্তু উদ্দেশ্য দেখবেন যে পরবর্তীতে যে সরকারটা হবে তাকে কিভাবে দুর্বল করা যায়, তাকে কিভাবে দুর্বল করা যায়। ঠিক আছে, আমি প্রধানমন্ত্রীর ক্ষমতাকে এমনভাবে আষ্টেপৃষ্টে বেঁধে রাখা হচ্ছে যে প্রধান নির্বাহী তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। বিভিন্ন ক্ষমতার ভর কেন্দ্র তৈরি করা হচ্ছে। এমনি আপনি দেখেন, একটা উদাহরণ দিই, যে মাইলস্টোন স্কুলের এই আপনার এই ঘটনার পরে পরীক্ষা পেছাতে হবে, প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা বলছেন, অথচ শিক্ষা সচিব, এটা আমি পত্রিকা যেটা শিক্ষা সচিব বলছে যে পেছানো যাবে না। ক্ষমতার ভর কেন্দ্রটা দেখেন, যদি ক্ষমতাটা নিয়মতান্ত্রিকভাবে থাকতো তাহলে কিন্তু আজকে এই বদনামটা সরকারের নিতে হতো না, যে অনেক রাত্রে পরীক্ষা পিছিয়ে গেল। প্রধান উপদেষ্টা বলছেন পরীক্ষা পিছাতে যাবে, এখানে তো তার হাতে ক্ষমতা থাকার পরও আমার মনে হয় তিনি মানে সঠিকভাবে সদ্ব্যবহার তিনি করতে পারেননি। প্রধানমন্ত্রীর ক্ষমতাকে যখন আপনি কুক্ষিগত করবা, আষ্টেপৃষ্টে বেঁধে রাখবেন, তখন রাষ্ট্রটা কিভাবে চলবে বলেন? রাষ্ট্র চলতে পারবে? বিভিন্ন জায়গায় পাওয়ার সেন্টারে একটা হজবরল অবস্থা সৃষ্টি হবে। ঠিক আছে, আমি আসবো আপনার কাছে আবারও। আমি ব্যারিস্টার রাশনা ইমাম আপনার কাছে শুনতে চাই যে অস্থিরতা আছে, এটা আমরা জানি, এবং প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন যে নির্বাচন ভণ্ডুল করার জন্য একটা চেষ্টা আছে, সেই সম্পর্কেও আমরা জানি। এখন ডেট দিয়ে দিলেই সেই সংখ্যাটা কেটে যাবে কিনা? ব্যারিস্টার আসিফ ফুয়াদ যেমনটি বললেন যে ডেট দিলেও অস্থিরতা কাটবে না, আপনার কি মত? জি, প্রথমে বলবো যে ডেট দিলেই যে ওভারনাইট অস্থিরতা কেটে যাবে তা না, কিন্তু ডেট দেওয়ার সঙ্গে সঙ্গে একটা পরিবর্তন আসবে, যে সবাই কিন্তু তখন একটা ডিরেকশন, একটা পারপাস চলে আসবে যে আমরা কোন দিকে আগাচ্ছি। এতদিন যেরকম নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা ছিল, কারো কোনো ধরনের ধারণা ছিল না কবে নির্বাচন হবে। তারপরে তো একটা আশার আলো দেখতে পেল যখন উনি অ্যানাউন্স করলেন যে ফেব্রুয়ারি মাসে হবে। তো এখন যদি একটু সুনির্দিষ্ট ডেট দিয়ে দেন, কিছু দূর হলেও তো একটা পারপাস, একটা ডিরেকশন পাবে, সবাই পাবে। অ্যাটলিস্ট যে শক্তিগুলো নির্বাচন চাচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, এবং গণতন্ত্রে আপনি যদি বিশ্বাস করে থাকেন তাহলে আপনার নির্বাচনের তাৎপর্যটা আন্ডারমাইন করলে হবে না। যেরকম নানা ধরনের নির্বাচন পেছানোর তো অনেক ধরনের পায়তারাই আমরা দেখেছি, তার মধ্যে রিসেন্ট তো গোপালগঞ্জের ঘটনাটা, সচিবালয়ের ঘটনাটা, যেটা মাইলস্টোনের পরে হলো,
তারপরে অবরুদ্ধ করে রাখলো যে দুজন উপদেষ্টাকে। তো এগুলো তো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা বিগড়ানোর একটা উদ্দেশ্য। এবং আমার জানা মতে আমি কয়েকটা জায়গায় দেখলাম যে আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা যে 14 দলের সাথে বসেছেন, ওখানে মনে হয় উনি কিছু দূর ইঙ্গিত দিয়েছেন যে ইনফরমেশন পেয়েছে যে এখানে পতিত সরকারের লোকজন ইনভলভড ছিলেন, ইন্টেলিজেন্স ফোর্সেস থেকে জেনেছেন। তো তারা তো পায়তারা করছেই, সেটা এক ধরনের বাধা নির্বাচনের পথে। আরেকটা বাধা আমরা দেখেছি যে নানা ধরনের তর্ক বিতর্ক দাবি যেগুলো দেয়া হচ্ছে, যেরকম সংস্কার আগে নির্বাচন পরে, ন্যায় বিচার আগে নির্বাচন পরে, এগুলো তো মানে বেশ কিছু দূর অযৌক্তিক। কারণ ন্যায় বিচার আগে নির্বাচন পরে হতে পারে না। ন্যায় বিচার চারটিখানি ব্যাপার না। ন্যায় বিচার একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া, যেটা অনেক সময় লাগবে এবং সময় কিছু দূর লাগা উচিত। যেটা আমি বারবারই একই কথা বলেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যতগুলো ট্রায়ালস ছিল আওয়ামী লীগ আমলে, এগুলো কিন্তু তড়িঘড়ি করে করা হয়েছিল। তারপরেও প্রায় 2.5 বছরের মতো লেগেছে এবং পুরোপুরি প্রশ্নবিদ্ধ ছিল। আমরা তো চাই না যে এই পতিত আওয়ামী লীগ সরকারের যারা যে ট্রায়ালসগুলো হচ্ছে সেটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ হোক। তার অর্থ এই যে ধীরে সুস্থে আমি বলছি না, বা ডিউ প্রসেস ফলো করে সময় নিয়ে বিচারটা করা উচিত। সো এই রিফর্ম, সংস্কার আগে, বিচার আগে, নির্বাচন পরে, সংবিধান আগে পুরোপুরি সংশোধন বা পুনর্লেখন করতে হবে, তারপরে বিচার, এগুলো আমার মনে হয় কিছু দূর হলেও উদ্দেশ্য প্রণোদিত এবং উদ্দেশ্যটা হচ্ছে নির্বাচন পেছানো। আচ্ছা, আমি আসবো আবার আপনার কাছে। ব্যারিস্টার ফুয়াদ, আপনি যেটা বললেন যে নির্বাচনের তারিখ দিলেও আসলে অস্থিরতা কমবে না, আপনি ঠিক কেন এটা মনে করেন যে কারণ হচ্ছে যে মানে আমাদের ব্যক্তি রাজনৈতিক লোক এবং দলের ভিতরে অস্থিরতা কাজ করছে। এবং আপনি দেখেন যে গত বছরের আগস্টের পর থেকেই অস্থিরতা কন্টিনিউ বলে যাচ্ছে, নির্বাচনের দিন দেন, তারিখ দেন, যে কারণে ইনফ্যাক্ট জাতীয় সরকার গঠিত হলো না। একটা কিন্তু আগস্টে এই দাবিটা কিন্তু ছিল যে সকল গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো মিলে একটা জাতীয় সরকার করুক, তারাই নিজ দায়িত্বে সংস্কারটা করে নেবে যে সংস্কারগুলোর দাবিগুলো এসছে। এবং তখন কিন্তু আপনার এই যে সংস্কার কমিশন করা, আজকে আবার ঐকমত্য কমিশনে সবাইকে ডেকে নিয়ে আলাপ আলোচনা করা, এই আলোচনাগুলোর সময় নষ্ট করতে হইতো না। এবং গত 10-11 মাসে আমরা যা করতে চেয়েছি সেটা আসলে অনেক দ্রুত করে ফেলা সম্ভব হয়ে যেত, কারণ এই রাজনৈতিক দলগুলোই নিজেরা নেতৃত্ব দিতেন তখন এই কাজগুলোতে। কিন্তু সেটা হয় নাই জাতীয় সরকারের। কেন হয় নাই? কারণ হচ্ছে নির্বাচনটাকে প্রেডিক্ট করা হয়েছে 3-4 মাসের ভিতর নির্বাচন হয়ে যাবে, তো ক্ষমতার পালাবদল হয়ে গেলে পরে এরপরে বাস্তবায়নটা হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে রোডম্যাপ দেন, রোডম্যাপ দেন। সেপ্টেম্বরে গত বছর নিউ ইয়র্ক টাইমসে গিয়ে বলে আসলো ডিসেম্বর 25 থেকে জুনের 26-এর ভিতর নির্বাচন হবে। না, এটা সাফিসিয়েন্ট না, আরও স্পেসিফিক করেন, আরও স্পেসিফিক করেন। তো গত ঈদের সময় ভাষণে বলে দিলেন যে এটা এপ্রিল মাসের প্রথমার্ধে হবে। তো এরপরে তারেক রহমানের সাথে মিটিংয়ে বলা হলো বা ন্যূনতম সংস্কার বিচারের ব্যাপারে একমত হয়ে গেলে ফেব্রুয়ারিতে হতে পারে। তো দেখেন প্রত্যেকটা জায়গার ঘটনার পরে নির্বাচনের রোডম্যাপের দিকে কিন্তু আমরা এগোচ্ছিলাম, কিন্তু অস্থিরতা কি কমেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে? মোটেও কমে নাই। তারা কি নির্বাচনের দাবি দেওয়া তারা যতটুকু করছেন সেটা বলা কি কমিয়েছেন? না, কমেন নাই। এর মানে কি তারা চাওয়াটা অন্যায়? না, সেটাও অন্যায় না। কিন্তু আমরা সবাই একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে অস্থিরতাটা কি আসলে হচ্ছে যে দলগুলো নির্বাচনের কথা বলছে, নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ বা ডেট চাইছে, সেটা বলার জন্যই কি অস্থিরতা হচ্ছে? মানে মোটা দাগে তো আপনার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অস্থিরতা তো তাই যে আপনার প্রত্যেকটা ক্যাওয়াসের সাথে ধারণা করা হচ্ছে নির্বাচনের দিন তারিখটা দিয়ে দিলেই সচিবালয়ে ঘেরাও হইতো না, মাইলস্টোনে বিমানটা ধসে পড়তো না, গোপালগঞ্জে ওখানে মারামারিটা হইতো না। শুধু ওই দিনটা, মানে একদিন যদি আমাকে বলে দিত, মানে আমার যে প্রেমের দিনটা যদি কোন দিন বলে দিত, সেই দিন তোমাকে ফুল দিব, এরপরে আর ঝগড়াঝাটি হইতো না, মান অভিমান হইতো না। কিন্তু আমি বোধ করছি যে আমরা এমন একটা সময় বাস করছি যে টোটাল কনভারসেশনটা ছিল যে একটা হিস্টোরিক অপরচুনিটি ফর রিফর্মস। বাংলাদেশের ইতিহাসে এমন সরকার কোনোদিন আসে নাই, কোনোদিন আসবে এমনটা সম্ভাবনাও দেখতে পাচ্ছি না, যে সকল রাজনৈতিক দল যাকে ম্যান্ডেট দিয়েছে, যার পিছনে টোটাল গণ অভ্যুত্থানের রাজপথের শক্তি, দেশবাসী একসাথে দাঁড়িয়েছে, এইরকম একটা জায়গায় রিফর্ম নিয়ে যত কনভারসেশন আমাদের হওয়ার কথা ছিল, প্রত্যেকটা নিটিগিটিতে হওয়ার দরকার ছিল, সেইটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু রিফর্ম নিয়ে প্রত্যেকটি দলই যে পরিমাণ এফোর্ট দিয়েছে, যেভাবে সময় দিয়েছে, সেটাও তো সিগনিফিক্যান্ট। এবং সেখানে আপনি যে দলের কথা বলছেন, বিএনপিও তো সেখানে অনেক সময় দিয়েছে এবং আমরা দেখছি যে তাদের অনেক স্টাডি করে কিন্তু সেখানে যারা যাচ্ছেন অনেক স্টাডি করে তাদের পজিশন তুলে ধরছে। তাহলে সেটাকে আপনি কেন? নিঃসন্দেহে নোয়াখালীতে একটা আঞ্চলিক কথা আছে, হাতে হাড়ে বেশি আজ্ঞায় কম।
মুনওয়াকিং দেখছেন না মাইকেল জ্যাকসনের? এক জায়গাতে বসে পা নাচাইতেছে, মনে হচ্ছে মাইলের পর মাইল স্টেজে হেঁটে ফেলছে, আসলে মঞ্চে কিন্তু আগায় নাই, একই জায়গাতে বসে পা নাচাইতেছে। তো আমরা হইলাম মনে হচ্ছে অনেক হাঁটতেছি কিন্তু এগোচ্ছি না। তার মানে সংস্কারে যে আলোচনা হচ্ছে সেটা এগোয়নি আপনি বলছেন। গণ অভ্যুত্থানের যে এক্সপেকটেশন, যেই জিনিসটা আমি 3 ঘন্টায় একমত হইতে পারতাম সেটার জন্য 3 সপ্তাহ কেন লাগছে? ওকে, এত আলোচনা হওয়ার তো সময় দরকার ছিল না। আচ্ছা তো এখন সেই যে এক্সপেকটেশন সংস্কারের, যেই জায়গাটা আমরা কোনোদিন আর পাবো কিনা ইন 10, 15, 20 ইয়ার্স, সেই কনভারসেশনটা আমরা প্রায়োরিটি ভিত্তিতে দেখতে চাচ্ছিলাম। নির্বাচন চাওয়ার ভিতরে কোনো দোষ নাই। প্রফেসর ইউনূসকে বিশ্বাস না করার মতো কোনো বাস্তবতা ঘটে নাই। উনি দেহত্যাগ করবেন, পদত্যাগ করবেন না, এই ধরনের স্টেটমেন্ট প্রয়োজন ছিল না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে যেই কারণে ঝামেলাগুলো হচ্ছে, যেটাকে ট্রিগার করা হচ্ছে যে নির্বাচনের দিন তারিখটা বলে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা আমি বোধ করছি না। আমি মনে করছি নির্বাচন চাওয়ার অধিকার রাজনৈতিক দলগুলোর আছে, কিন্তু এইটাই একমাত্র কারণ না যেটা দিলে দেশ শান্ত হয়ে যাবে। আমরা সুজলা সফলা শস্য শ্যামলা সেই ইসা খায়ের সোনার বাংলায় ফিরে যাব। প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন, গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এই অপচেষ্টা তো আছে, এটা তো চলছে, এটা তো সার্টেনলি চলছে। তার থেকে বড় জিনিস হচ্ছে আমার কাছে মনে হয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলো দিল্লির বয়ানের ফাঁদে পড়ছে। এবং গত মিটফোর্ডের ঘটনার পর থেকে আপনার এই শোতে আলোচনা করে গেছি যে বিএনপি, জামাত, চরমোনাই এবং এনসিপি একজন আরেকজনের ব্যাপারে যে ভাষায় কথা বলছে, সেইটা কোনো রকমই কোনোভাবেই গণ অভ্যুত্থানের ভাষা বলে আমরা বোধ করছি না। যেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে জাতীয় নেতাদের ব্যাপারে, এই ভাষাটা রেসপন্সিবল পলিটিক্স না, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কিন্তু মধ্যে সেক্ষেত্রে পড়ে এই না। রাজনীতি যারা করছে তারা তো আপনাদেরই ভাই ব্রাদার, আপনারা তাদেরকে কি উপদেশ দিচ্ছেন? এই যে এখন বলছি, এই যে হেলাল ভাই আমার বড় ভাই, আমার রাজনৈতিক সিনিয়র সহকর্মী, উনি শুনছেন, উপদেশ দেওয়ার মতো বেয়াদবি তো আমরা করছি আচ্ছা, না। একটা আমি আরো অন্যান্য দলের কথাও বলেছি, তাদেরকেও সেই একইভাবে আপনারা বলছেন কিনা পর্দার সামনে এবং পেছনে সে আলাপও শুনবো। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আজিজুল বারী হেলাল আপনার মন্তব্য শুনবো। দর্শক সাথেই থাকুন, ফিরছি শীঘ্রই। টাইমলাইন বাংলাদেশ, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আজিজুল বারী হেলাল, আমি আপনার কাছে আসবো। ব্যারিস্টার আসর ফুয়াদ যেমনটি বললেন নোয়াখালীর ভাষায় যে সংস্কার কমিশনে কি তেমনটি বেশি হাঁটাহাঁটি হচ্ছে, এগুলো কম হচ্ছে কিনা আপনার কাছে শুনে নিই। আমার সাথে আমি এটা একমত যে একটা সার্কাস শুরু হয়েছে এখানে, যে নতুন নতুন ন্যারেটিভ তোলা হচ্ছে। এবং আমার প্রশ্ন যে ওই ঐক্যমত কমিশন উনি নিজেই কি ঐক্য চায়? সমস্ত দলগুলো বিভিন্ন বিষয়ে যখনই ঐক্যমত হয় তখন নতুন আরেকটি ন্যারেটিভ তোলে। যেমন একবার বলা হলো যে জুলাই সনদ বা জাতীয় সনদে সবাই যেটা ঐক্যমত হবে সেটাই জুলাই সনদ। ডক্টর ইউনূস বললেন যে আপনার জুলাই সনদকে আরও সমৃদ্ধ করা যায় কি না। তখন আমি বলেছিলাম এইটা আর একটা সমস্যা। এমনি আমাদের রাজনৈতিক দলগুলো, পৃথিবীর কোনো রাজনৈতিক দলগুলো সব বিষয়ে একমত হয় না। যেখানে একমত হয়েছে সেটাকে আরও কেন লিঙ্গারিং করতে হবে? তারপরে দেখেন যে এই ঐক্যমত কমিশন হঠাৎ করে বলল, ওই যে আমি প্রথমে যেটা বললাম যে প্রধানমন্ত্রী আর দলীয় প্রধান এক থাকতে পারবেন না, এটা আর একজনের রাইট অফ প্রিভিলেজকে নষ্ট করা হয়। এবং একটা দলের ব্যক্তির রাইট অফ প্রিভিলেজ এবং দলেরও রাইট অফ প্রিভিলেজকে নষ্ট করা হয়। এই যে কারণ পলিটিক্সটা মনে রাখতে হবে, পলিটিক্স ইজ এ কালচার। এটা কোনো অ্যাসোসিয়েশন না, এটা কোনো এনজিও না, বা এটা কোনো সংস্থা না। এটা একটা জনগণের সাথে রাজনীতিবিদদের একটা অলিখিত চুক্তি। এখানে আপনি কিছু ডুজ অ্যান্ড ডোন্টস দিয়ে আপনি পলিটিক্সকে কোনো ছকে ফেলতে পারবেন না। পলিটিক্সের একটা মাল্টি ডাইমেনশনাল দিক থাকে। আর একটা কথা যে নির্বাচন যে পেছানোর এবং অনিশ্চয়তার দিকে কেন হচ্ছে, ওই যে বললাম না ঐক্যমত কমিশনে যে দেখবেন যে বাংলাদেশের এখন অনেক রাজনৈতিক দল, তারা বাংলাদেশের পলিটিক্সে কতটা ম্যাটার করে এটা জনগণের বিচার্য বিষয়। এবং অনেক পলিটিক্যাল পার্সোনালিটি তারা প্রত্যেক দিন ঐক্যমত কমিশনে যাচ্ছেন, টেলিভিশনে লাইভ দেখানো হচ্ছে, তাদের বক্তব্য নেওয়া হচ্ছে। এটা কাইন্ড অফ এনজয়মেন্ট আর কি, যে আমি এনজয় করছি যে বাংলাদেশের রাষ্ট্রপরিচালনায় আমি সামনের সারিতে আছি। অতএব যদি নির্বাচনে অনিশ্চয়তা করা যায়, নির্বাচন আমি তো ক্ষমতায় আলটিমেটলি, আমি এনজয়িং দিস। আরেকটা আছে খুবই মারাত্মক জিনিস, যে আপনারা জানেন যে বাংলাদেশকে স্যাটেলাইট রাষ্ট্র বা মক্কেল রাষ্ট্র বানানোর একটা পায়তারা সেই অখণ্ড ভারত ওই থিওরি থেকে রয়েছে এখনও। এবং তাদের সমস্ত ব্রেন চাইল্ড বাংলাদেশে স্যাচুরেটেড হয়ে আছে।
সুতরাং নির্বাচনের অনিশ্চয়তা তৈরি হলে একটা পলিটিক্যাল অনিশ্চয়তা তৈরি হবে, তখন আর একটা রাষ্ট্রের, প্রতিবেশী রাষ্ট্রের আপনার ওই যে স্যাটেলাইট রাষ্ট্র হিসাবে পরিণত করতে সহজ হবে। আর একটা হচ্ছে যে রিফর্ম আমরা বারবার বলি, এই রিফর্ম যদি করতে হয় তার জন্য তো নির্বাচন দরকার। আপনি নির্বাচনকে এমন একটা অবস্থায় নিয়ে গিয়েছেন যে নির্বাচন চাওয়াটা যাবে না, আগে রিফর্ম, আগে বিচার, আগে অমুক তমুক, এই যা কিছু বলেন এর জন্য তো একটা নির্বাচন দরকার। নির্বাচিত সরকারই তো এগুলো আপনার অ্যাপ্রুভ করবে। তারপরে আমরা যে ভয় থেকে বলছি, পলিটিক্যাল যে অভিজ্ঞতা আমাদের, দেখেন 2007 সালে বা 2007 সালে যে 111-এর সরকার এসেছিল, তারা যে সমস্ত বয়ান তুলেছিল, সংস্কার, পরিবারতন্ত্র, খাদে পড়ে গেছে দেশ, এইটা করতে হবে সেইটা করতে হবে, তার থেকে আমরা কি পেয়েছিলাম? 17 বছরের একটা ফ্যাসিবাদ পেয়েছিলাম, আর পেয়েছিলাম বাংলাদেশ ইন্ডিয়ার করদরাজ্যে পরিণত হয়েছিল। এই জন্য আমাদের ভয় হয় যে আবারও সে একই বয়ান তুলছেন। সুতরাং যদি একটা নির্বাচনের বিভিন্ন রকম ডেট ঘোষণা করা হয়েছে, সুনির্দিষ্ট করা হয়, তাহলে ফুয়াদ ভাই যেটা বলছে, আমি তার অন্য একটা দিক দিয়ে, উনি একটা অংশ বললেন, অন্য একটা দিকে বলছেন। 111-এর পরে যে ঘটনাটি ঘটেছে সেটা তো আমরা জানি, এবং 111-এর সময় যা হয়েছে সেটাও আমরা দেখেছি। আপনারা কি এখনো সেই আশঙ্কা করেন? এখন আমি তো বলছি তো যে যদি এই দেখেন, সরকারকে, ভবিষ্যৎ সরকারকে দুর্বল করার প্রচেষ্টা মানে কি? মানে দুর্বল করার প্রচেষ্টা মানে কি? ভবিষ্যৎ সরকার যদি দুর্বল হয় তাহলে তিউনিসিয়ার মতো অবস্থা হবে, অথবা আপনার মিশরের যে বিপ্লব যেভাবে ব্যর্থ হলো সেরকম অবস্থা হবে, অথবা আফগানিস্তানের যে হামিদ কারজাই সরকার এবং ইরাকের যে আব্দুল ঘানি সরকার, এই টাইপের কোনো দিকে, এগুলো সমস্ত কিন্তু আমরা সন্দেহ করতেই পারি। আর ফুয়াদ ভাইয়ের উদ্দেশ্যে আর একটা কথা বলি, ফুয়াদ ভাই, আমি আরও বহু টেলিভিশন আপনার সামনে বলেছি, দেখেন আমরা যদি আজকে জাতীয় সরকার গঠন করতাম তাহলে কি আপনি নির্বাচনটা করতে পারতেন? তাহলে তো হাসিনা আর আমাদের মধ্যে পার্থক্য থাকতো না। উনিও আমি আর দামি নির্বাচন করেছিল বলে তো আজকে তার বিদায় নিতে হলো। তা আমরা তো তাই করতাম যদি আমরা সবাই মিলে সরকার গঠন করি। নির্বাচনটা কে কার সাথে করতো? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতো না? অতএব এই যে থিওরিটা আপনি একটা পার্ট দেখলেন, আমি আর একটা পার্ট বলছি যে আমরা সবাই মিলে সরকার গঠন করতো, নির্বাচনটা কে কার সাথে করতো? আমি ক্ষমতা, এটা নিয়ে ভিন্ন ব্যাখ্যাও আছে। আমরা এই আলোচনাটায় আজকে গভীরে যেতে চাই না, আমি আসবো আপনার কাছে। কিন্তু রাশনা ইমাম, আপনার কাছে একটু শুনতে চাই যে সংস্কারের কিছু জায়গা আমরা দেখছি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে, নির্বাচন কমিশন গঠন থেকে শুরু করে আরও বেশ কিছু বিষয়ে ঐক্যমত হয়েছে, কিন্তু ক্ষমতার ভারসাম্য নিয়ে যে কথাটি আসছে, আমরা মনে হচ্ছে যে ওই জায়গাতেই এখনো পর্যন্ত আটকে আছে দলগুলো। আপনি কিভাবে দেখেন যে আসলে কতটুকু এগিয়েছে? এটা একটা বিষয়। আর এরপরের আমি আরেকটু প্রসঙ্গ চেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে আপনি জানেন যে গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এরকম একটি রিপোর্ট দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। আপনি রিপোর্ট হয়তো দেখেছেন, আমি আপনার কাছে জানতে চাই। আমার প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময়ে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এই অভিযোগটা তো আমাদের জন্য খুব দুঃখজনক। আপনি কিভাবে দেখছেন? প্রথমে আমরা যদি সংস্কার কমিশনগুলোর কথা বলি, শুরুতেই বলবো যে এটা একটা সহজ কাজ ছিল না টু স্টার্ট উইথ। তো কেউ যদি মনে করে থাকে যে এটা দ্রুত র্যাপ আপ করা, যেটা অসম্ভব ব্যাপার। এতগুলো রাজনৈতিক দল নিয়ে বসছে, এখানে ভিন্ন মত থাকাটাই স্বাভাবিক। এটা দিস ওয়াজ মেন্ট টু বি এ ভেরি ডিফিকাল্ট জব। সো ঐক্যমত স্থাপন করার জন্য যে কমিশনটা, ওনাদের কাজ ছিল ফ্যাসিলিটেট করা যাতে করে একটা ঐক্যমতে পৌঁছতে পারি। কিন্তু এটা কখনোই সহজ হওয়ার কথাও ছিল না, এবং সহজ হচ্ছেও না, হয়ওনি। তাই বলে যে কোনো ব্যাপারেই ঐক্যমতে পৌঁছায়নি তা তো না, বেশ কিছু ব্যাপারে তো ঐক্যমতে এসেছে। সো সেগুলোর সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটা উচিত। কিন্তু এখানে আরেকটা কথা বলবো, অনেকগুলো ব্যাপারে ঐক্যমত হয়েছে, যেরকম দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। এই সংস্কারটা তো এখন করা সম্ভব না, কারণ এই সংস্কার করতে গেলে আপনার সংবিধানে হাত দিতে হবে। সংবিধানে সংসদ ছাড়া হাত দিতে পারবো না, সংসদ আসবে নির্বাচনের মাধ্যমে। আচ্ছা, সংবিধান পুনর্লেখন করতে হলেও আমাদের গণপরিষদ দরকার, যার জন্য আমাদের নির্বাচন দরকার। সো এগুলোও কিন্তু সব সংস্কার যে ব্যাপারে ঐক্যমত এসেছে সেগুলো করাও কিন্তু এখন সম্ভব না। সো যেগুলো শুধু একটা অধ্যাদেশ জারির মাধ্যমে করা সম্ভব, যেগুলো কিছু দূর আমরা দেখেছি, যেরকম আমাদের বিচার বিভাগের কথা বললে যে একটা কাউন্সিল যে গঠন করেছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার জন্য একটা অধ্যাদেশের মাধ্যমে। সো অধ্যাদেশের মাধ্যমে যে সংস্কারগুলোতে ঐক্যমত স্থাপন করতে পেরেছে সেগুলো করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। সো ওভাবেই তো আগাচ্ছে। হ্যাঁ, এটা ইজি হওয়ার কথা না, এই কাজটা ইজি হচ্ছেও না, অনেক ধরনের মত আসছে। তো আমি জিনিসটাকে এভাবেই বিবেচনা করছি। এবার আপনার সেকেন্ড পয়েন্টটা অত্যন্ত দুঃখজনক।
কারণ আমাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু ছিল যে এই সরকার এসে অন্তত মানবাধিকার লঙ্ঘন ঢালাওভাবে এই সরকারের অধীনে হবে না। বিশেষ করে এই সরকারের উপদেষ্টাদের দিকে যদি আপনি তাকান, ওনাদের মধ্যে তো বেশিরভাগই ছিলেন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ছিলেন, সারা জীবন মানবাধিকার নিয়েই লড়াই করেছেন। তো এটা দুঃখজনক এবং এই ব্যাপারে আশা করছি তদন্ত হবে এবং কিছু দূর তো হয়েছে, নাগরিক কিছু কমিটিও গিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের মতো করেছে। তো আশা করছি ওনারা আইন লিগ্যাল অ্যাকশন নেবেন যারাই দোষী সাব্যস্ত হচ্ছেন, এবং যদি বের হয় যে পুলিশ বল প্রয়োগ করেছে যেটা বেআইনি ছিল বা এক্সেসিভ ইউজ অফ ফোর্স বা ডিসপ্রপোর্শনেট, সেক্ষেত্রে আশা করছি যে তাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। একটা পয়েন্ট যুক্ত করব, গোপালগঞ্জে গেলে যে এরকম একটা আশঙ্কা কিন্তু সবারই ছিল, তার খুব একটা জ্ঞানীগুণী ব্যক্তি হতে হয় না টু আন্ডারস্ট্যান্ড যে গোপালগঞ্জে গেলে এ ধরনের একটা সমস্যা হতে পারে। তাহলে তো সরকারের হয়তো উচিত ছিল আর একটু প্রিপেয়ার্ড থাকা, যে এনসিপি যখন গোপালগঞ্জে যাচ্ছেন, ওটা নিয়ে আমি কমেন্ট নাই করলাম যে ওনারা কি উদ্দেশ্যে গেছেন, বাট যাচ্ছেন যখন, এটা নিয়ে তো অনেক ঝামেলা হতে পারে, কারণ গোপালগঞ্জ আমরা জানি প্রিডমিনেন্টলি আওয়ামী লীগ এলাকা ছিলেন। তাহলে পর্যাপ্ত সংখ্যক প্রেপারেশন কি নিয়েছিলেন আমাদের হোম অ্যাডভাইজার বা হোম মিনিস্ট্রি বা পুলিশ? আমার তো মনে হচ্ছে না। ওনার একটাই বক্তব্য দেখলাম, উনি বলছেন না আমরা এক্সপেক্ট করিনি এত খারাপ অবস্থা হবে। কেন এক্সপেক্ট করেনি? দেশের তো সবাই সাধারণ মানুষ এক্সপেক্ট করে যে গোপালগঞ্জে গেলে এরকম পরিস্থিতিতে একটা আইন শৃঙ্খলা কম্প্রোমাইজড হবে। কিন্তু এর আগে মিটিং করে এসেছে, বিএনপিও এখানে প্রোগ্রাম করেছে, তবে আবার সংঘর্ষের এক্সাম্পল আছে, দুটোই আছে। ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদ, আমি একটু জানতে চাই যে আপনি যেমনটি শুনলেন যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে গোপালগঞ্জে, যেটা আশক বলছে আইন ও সালিশ কেন্দ্র, এর পাশাপাশি অধিকারী একটা রিপোর্ট দেখছে, সেখানেও আমরা দেখছি যে এপ্রিল থেকে জুন পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় নিহত 72 জন, গণপিটুনিতে 19 জন নিহত, এবং এখানে বলছে এপ্রিল থেকে জুন পর্যন্ত 8 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে 5 জন পুলিশ, 1 জন র্যাব এবং 1 জন কোস্টগার্ড এবং 1 জন যৌথ বাহিনীর হাতে হত্যার শিকার হন। তো এই সরকারের ভেতরে ব্যারিস্টার রশনা ইমাম যেমন বললেন যে মানবাধিকার নিয়ে উচ্চকিত ছিলেন বিগত 15 বছর ফ্যাসিস্ট সরকারের সময়ে, সেরকম উপদেষ্টা এখানে আছেন। এরপরও আমরা দেখছি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মানুষ। কেন আসলে নিশ্চিত করা যায় না, সুশাসন নিশ্চিত করা গেল না কেন? আপনার কাছে শুনতে চাই। প্রথমত হচ্ছে হেলাল ভাই যেটা জিজ্ঞেস করেছেন যে সবাই মিলে জাতীয় সরকার করলে নির্বাচনটা করবে কে, এটা খুবই ইজি একটা ব্যাপার। কেয়ারটেকার গভর্নমেন্ট তো আমাদের একটা অ্যাগ্রিড ইলেকট্রাল সিস্টেম আমাদের মধ্যে ছিল আর কি, এটা এখন কোর্টের রায়ের মাধ্যমে প্রায় ফিরে এসছে। জাতীয় সরকার নিজেরা মিলে সিদ্ধান্ত নিতে পারতেন যে ইলেকশন টাইমের জন্য তারা কখন প্রিপেয়ার্ড, 3 মাসের একটা ট্রানজিশন দিয়ে একটা সরকারের হাতে ইলেকশন করবার দায়িত্ব দিয়ে তারা দায়িত্ব ছেড়ে দেবেন। সেটা খুব বড় সমস্যা হতো বলে আমার কাছে মনে হয়নি আর কি। মানবাধিকার লঙ্ঘন বিচারের কথা যেটা বলছেন, দেখেন যে বিচারটা আসলে রাষ্ট্রের তরফ থেকে কে করে, এটা কি অ্যাডভাইজার করবে, এটা কি চিফ অ্যাডভাইজার করবে, বিচারটা আসলে করে কে? জাস্টিস ডিসপেন্সিং ইনস্টিটিউশনস হচ্ছে মোটা দাগে 2-3টা। একটা হচ্ছে পুলিশ, দ্বিতীয়ত হচ্ছে এজেন্সিস, এটা বোথ ইনভেস্টিগেশন এজেন্সিজ এবং আপনার ইন্টেলিজেন্স এজেন্সিস, আর থার্ড হচ্ছে জুডিশিয়ারি। এখন এই প্রতিষ্ঠানগুলোর ক্লার্ক থেকে শুরু করে একদম জুতা স্যান্ডেল পরিষ্কার করে যেই লোকটা আপাতত প্র্যাকটিস করেন, ওই যে লোকটা চেয়ার টেনে দেয়, আর চেয়ারটা যে অমুক আসতেছেন পুরাতন আমলের মতো, সজাগ হও, সতর্ক হও, রাজ দরবারে সুলতান সুলেমান ঢুকতেছেন, এই লোকগুলো পর্যন্ত এখানে ঘুষের লেনদেন করে। ফাইলের কোনো টাকা ছাড়া স্পিড মানি না দিলে আপনি ফাইল খুঁজে পাবেন না। জাজকে বলে দিচ্ছে ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না, ইমিডিয়েটলি আধা ঘন্টার ভিতরে এনভেলপ ধরায় যাচ্ছে। ওই ফাইল পরিবর্তনটা কিভাবে হবে? মানে এই মানুষগুলো কি সাডেনলি ফেরেশতা হয়ে গেছে? এরা কি ইবলিস ছিল? আমাদের জমজম কূপের একটা পুকুর ছিল, ধরে ধরে এনে গণভবনে এদেরকে গোসল করায় জমজমের পানি দিয়ে, এরপরে আবার করে নিয়ে আসছে। সংস্কারের কথা বলছি, সেই জায়গাগুলোতে তাহলে উদ্যোগ নেওয়া গেল না, প্রপারলি প্রসেস শুরু হয়েছে। যেটা হচ্ছে যে টোটাল এই সমাজের ন্যাশনাল ক্যারেক্টার এত নষ্ট হয়ে গেছে, পার্টিকুলারলি 90s-এর পরে যে পলিটিক্যাল পার্টিসগুলো গভর্ন করেছে, তারা এই দেশের সমাজকে এত নষ্ট করেছে,
এইটা বেশি খারাপ করে দিয়েছে গত 16 অনেকে বলে বছর। যে সবচেয়ে যে জায়গাটা গুরুত্বপূর্ণ ছিল পুলিশ প্রশাসন, সেই জায়গার সংস্কারটা সবার আগে করা উচিত ছিল, যেটা অধ্যাদেশ জারি করে করা যেত, সেটাই তো এই সরকার করে নাই। তাহলে আজকের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দায় আসলে কার উপর বর্তাবে? দেখেন, বাংলাদেশে 24-এর গণহত্যার সাথে যারা যারা জড়িত ছিলেন তার ভিতরে একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে পুলিশ, র্যাব, যারা জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে এবং তারা সংস্কারের জন্য বলছে যে আমাদেরকে সংস্কার করেন। কিন্তু স্যাডলি আমরা দেখতে পাচ্ছি পুলিশকে, এজেন্সিগুলোকে সংস্কার করার ব্যাপারে যথেষ্ট শৈথিল্যতা আছে এবং সেক্ষেত্রে স্কোয়ারলি আমাদের হোম অ্যাডভাইজার রেসপন্সিবল। তার মধ্যে আমরা কোনো লিডারশিপ দেখতে পাচ্ছি না। ব্যক্তি মানুষ, সৎ মানুষ, কিন্তু হাইলি ইনকম্পিটেন্ট। জাতীয় ঐক্যমত কমিশন কি এটা তাদের আওতায় নিতে পারছে না? পুলিশ এইটা প্রশাসনের এখন সংস্কারের পর্যন্ত আলোচনাটা যে এজেন্ডা তারা দিয়েছে সেখানে নাই। আমরা এবং অন্য অনেকগুলো পলিটিক্যাল পার্টি ক্লেম করেছি যে পুলিশ এবং জনপ্রশাসন আমলাতন্ত্রের সংস্কার নিয়ে ন্যূনতম হাফ ডে কনভারসেশন হতে হবে। কেন হতে হবে? যে আপনি যা যার জন্য সংস্কার অ্যাগ্রি করবেন, বাস্তবায়ন করবে কে? এই দুইটা জায়গায় হচ্ছে রাষ্ট্রের সংস্কার বাস্তবায়নের রুট। সেই আমলাতন্ত্র নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এবং আমলাতন্ত্র কী কী সংস্কারের উদ্যোগ নিয়েছে? তাদের সকল পাবলিক টয়লেট যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেখানে যেন টিস্যু পেপার থাকে, সাবান থাকে, সেগুলো তো করবার তারা উদ্যোগ নিয়েছেন। জুডিশিয়ারিতে দেখেন, আমরা একজন যোগ্য অ্যাটর্নি জেনারেল দিয়েছি, একজন চিফ জাস্টিস দিয়েছি, একজন ভালো আইন উপদেষ্টা দিয়েছি। আপা জানেন ব্যাকডোরে যে গসিপ হচ্ছে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, হু আর দেয়? তারা বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় বিগ শটের চেম্বারের অমুক চেম্বারের খালাতো ভাই, তমুক চেম্বারের মামাতো ভাই, তমুক চেম্বারের ছোট উকিল, অমুক চেম্বারের খালতো বোনের জামাই, ওই দেশ থেকে ধৈরা আনা, সেই দেশ থেকে ধৈরা আনা। তাহলে প্রশ্ন হচ্ছে দ্য বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট ফ্রম দ্য বোথ বার অ্যান্ড দ্য লোয়ার জুডিশিয়ারি, যেটার জন্য আমরা এক্সপেক্ট করেছিলাম, সেই লিডারশিপও দেখতে পাচ্ছি না। হেল্প করছে আমাদের পলিটিক্যাল পার্টি যারা বড় বড় আইনজীবীরা আছেন, হেল্প করছেন না। ওনারা কাইন্ড অফ চিফ জাস্টিসকে অবরুদ্ধ করে ফেলেছেন যে ওনাদের তালিকা থেকে বিচারপতি বানাইতে হবে। ওয়াই? তো ওই যে আমরা বলছি যে গণ অভ্যুত্থান তো ওভারনাইট আমার খাইসলত বদলাইয়া দেয় না। খাইসলত বদলাইতে হইলে, ন্যাশনাল ক্যারেক্টার চেঞ্জ করতে হইলে ইট রিকোয়ার্স জেনারেশনাল ডায়ালিসিস দরকার। আপনি মনে করছেন যে এর দায়িত্ব তাহলে আইন উপদেষ্টা কি করছেন এখানে? তো আইন উপদেষ্টার উপর অনেক দায়িত্ব সেখানে আছে, এটা ইনশিওর করার। সেখানে কিন্তু চিফ জাস্টিস তো নিজে এই কাজটা করতে পারবেন না। তাকে বারের হেল্প নিতে হচ্ছে, অ্যাটর্নি জেনারেলের হেল্প নিতে হচ্ছে, ল অ্যাডভাইজারের হেল্প নিতে হচ্ছে। কিন্তু লিস্ট যেগুলো দেখতে পাচ্ছি, দ্য বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট হ্যাভেন বিন কলড আপন। ওকে, আমি আসবো আবার আপনার কাছে। আজিজুল বারী হেলাল, যেহেতু বিচার বিভাগ নিয়েই কথা আসলো, আপনি এখানে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন। তো আমি একটি প্রশ্ন আছে যে আপনাদের অ্যাক্টিং চেয়ারপারসন দেশে আসছেন না এখনও, এবং সেই প্রসঙ্গে একটি প্রশ্নের জবাবে আপনাদের মহাসচিব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন সময় নির্ধারণ এখনও হয়নি, এখনও ওনার একটি মামলা চূড়ান্ত অর্থাৎ শেষ হয়নি, এই মামলার সমাধান হয়ে গেলে আশা করছি শিগগির তিনি ফিরবেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি এই সময়ের বিচার বিভাগকে নিরপেক্ষ মনে করছেন না? বিচার বিভাগ, ওনার আশা না আসার সাথে বিচার বিভাগের কি সম্পর্ক? না, কিন্তু তাহলে মামলা চূড়ান্ত হওয়ার পরে আসতে কেন হবে আর কি? উনি একটা দিক বলছেন যে মামলা, ওনার বিরুদ্ধে আরো মামলা আছে। আমি আগেও একবার আপনাকে বলছি এই কথা যে আমরা প্রায় 29 লক্ষ নেতাকর্মী ওনার কথায় আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন মামলার আসামি হয়েছে, কনভিক্ট হয়েছে, কিন্তু আমরা এইসব মামলা থেকে এখনও রেহাই পাইনি। এখন এই মামলাগুলো আমাদের কাঁধের উপর ঝুলছে। তিনি আমাদের নেতা, তার সমস্ত মামলা তিনি মাফ হয়ে গেল বা চলে গেল, আর আমাদের মামলাগুলো রয়ে গেল। তো এটা কি নেতার সাথে কর্মীর কোনো কেমিস্ট্রি হলো, সম্বন্ধ হলো? তাই না? নিশ্চয়ই তার যত সমস্ত নেতাকর্মীরা যেদিনকে মুক্ত হবে সেদিনও তিনিও মুক্ত হবেন, এটাই তো হওয়া উচিত। তারপরে সেকেন্ড হলো যে জুডিশিয়ারিতে, তাহলে কি আপনারা যখন আপনাদের মামলাগুলো যখন নিষ্পত্তি হবে তারপর তিনি আসবেন? এটা বললাম নেতাকর্মীর সম্পর্কের কথা বলছি। নেতাকর্মীর সম্পর্কটা এরকমই হওয়া উচিত যে যার কথায় আমরা আন্দোলনটা করলাম, যার কথায় আমরা মামলার ঝুঁকিটা নিলাম, তিনি সমস্ত মামলার থেকে খালাস পাচ্ছেন বা নিয়ম অনুযায়ী পাচ্ছেন, আমরা এখনো পাইনি। তাইলে এইটার একটা সমাধান হওয়া উচিত না? একজন নেতার তো কর্তব্য এটাই হওয়া উচিত। তারপরে এই প্রসঙ্গটা দেখবেন আপনি তোলা হয় যে তিনি কবে আসবেন, কি আসবেন, এটা খুবই আমার কাছে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়। যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তো দেশে আসবেনই,
তিনি কবে আসবেন কি আসবেন এইটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ গুরুত্ব কোনো না, এই এটা আমার প্রশ্ন কাছে তোলা যাবে উদ্দেশ্য না। মতো তোলা যাবে না কেন তাহলে উত্তর তো দিলাম তোলা যাবে কিন্তু আমার কাছে মনে হয় যে এর পেছনে কোনো একটা উদ্দেশ্য থাকে যে বিএনপিকে এখন তো আমি বললাম না বিএনপিকে টার্গেট করে সমস্ত বয়ানগুলো করা হচ্ছে বিএনপিকে দুর্বল করার যে মানুষ যেহেতু বোঝে যে যদি একটা নির্বাচন হয় ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয় বিএনপি ক্ষমতায় যাবে সেই বিএনপি সরকারটাকে দুর্বল করার জন্য যা যা ন্যারেটিভ উত্তরণ দরকার সবই তুলছে আপনি দেখেন যে তাহলে আপনারা যে এই যে সাংবাদিক যে প্রশ্ন করেছেন বিএনপি মহাসচিবকে তিনিও ঠিক করেননি প্রশ্নটা আমিও আপনাকে করে ঠিক করি এটাই বলতে চাইছি প্রশ্ন ঠিক আছে মহাসচিব একটা দিক বলছেন যে তার একটা মামলা আছে আমি আরো একটা দিক বললাম যে আমাদেরও অনেক মামলা আছে সেটা বললাম আমি এবং আমাদেরও মামলা অনেক আছে আমাদের সবার মনে যখন যাবে একটা ছোট্ট ব্রেক নিতে হচ্ছে আমাকে আমি ফিরে এসে আবারও আপনার থাকার জন্য ব্যারিস্টার রশনা ইমাম আপনার কাছে আসবো বিচারাঙ্গন নিয়ে কিছু কথা এসেছে সেখানে আমি আপনার ইনপুট চাইবো আসলে কি অবস্থা জানবার জন্য আপনার ওপিনিয়ন জানতে চাই পাশাপাশি আপনি জানেন যে আজকেই আমরা দেখলাম বিএনপি মহাসচিবের কথা বলেছে যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে আপনিও কি তাই দেখছেন কিনা তিনি উদ্বিগ্ন তাই বলেছেন আপনিও দেখছেন কিনা জি ধন্যবাদ জি আইন অঙ্গনতে প্রায় 22 বছর হয়ে গেল সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি তো প্রথমেই আমি ইতিবাচক যে কিছু সংস্কার অলরেডি হয়েছে এই অগস্টের পর থেকে সেগুলো দিয়ে শুরু করব তার মধ্যে একটা তো আমরা দেখতে পেরেছি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটাকে বাতিল করে দেয়া হয়েছিল 16th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটা রিভাইভ করা হয়েছে এবং যে বিচারপতিদের নামে অভিযোগ উঠেছে তাদের ব্যাপারে তদন্ত করা শুরু করে দিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং বেশ কিছু পদক্ষেপও নিয়েছে সো এই সরানোর বিচারপতিদের অপসারণ করার যে ক্ষমতাটা যেটা পার্লামেন্টকে দিয়ে দিয়েছিল আওয়ামী লীগ সরকার সেটা এখন আবার ফেরত গেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে সো এটা একটা বড় ধরনের সংস্কার অ্যান্ড ভেরি পজিটিভ একটা ডেভেলপমেন্ট আমরা যদি স্বাধীন বিচার বিভাগ চাই এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতেই রাখতে হবে এটা সংসদের কাছে গেলে স্বাধীন হতে পারবে না বিচার বিভাগ দ্বিতীয়ত যে ডেভেলপমেন্টটা একটা অধ্যাদেশের মাধ্যমে সুপ্রিম কোর্টের জাজেস নিয়োগ করার জন্য একটা কাউন্সিল গঠন করা হয়েছে এটাও অত্যন্ত পজিটিভ কারণ আমরা জানি যে এত বছর বিশেষ করে গত 15-16 বছর ধরে পুরোপুরি দলীয় কারণে বিচারক নিয়োগ করা হচ্ছিল মেধার ভিত্তিতে নিয়োগ করা হয়নি এবং যে কারণে আমরা দেখতে পেলাম যে স্বাধীনতাটা ফুললি কম্প্রোমাইজ ছিল দলীয় কারণে রায়গুলো দেয়া হচ্ছিল দলীয় স্বার্থে খায়রুল হক সাহেব যে রায়টা দিয়েছিলেন যেটার জন্য গণতন্ত্র পিছিয়ে গেল এতগুলো বছর তো এই কাউন্সিলটা গঠন করা খুব পজিটিভ একটা ডেভেলপমেন্ট তারা কাজ শুরু করে দিয়েছে কিন্তু সেই কাজে যে বাধা সৃষ্টি করছে না তা না আমি সেদিনই দেখলাম পত্রপত্রিকায় 300টা অ্যাপ্লিকেশন করেছে মানে এই অধ্যাদেশের যেটা বলা আছে যে আপনি হাইকোর্ট জাজেসের জন্য যদি ইচ্ছুক হন সেক্ষেত্রে আপনার একটা আবেদন করতে হবে তো 300 জন আবেদন করেছে তার মধ্যে মনে হয় 40 না 50 জনকে ভাইবার জন্য ডেকেছে এর বিরুদ্ধেও একটা লিগ্যাল নোটিস অলরেডি জারি করে দিয়েছে গড নোজ কে যে কেন 300 জন যদি আবেদন করে থাকে 300 জনকেই ডাকতে হবে মানে মামা বাড়ির আবদারের মতো একটা সিচুয়েশন সো বাধাও সৃষ্টি হয়েছে বাট এটা এগেন পজিটিভ ডেভেলপমেন্ট থার্ড যে জিনিসটা এখনো হয়নি সেটা হচ্ছে একটা পৃথক সচিবালয় বিচার বিভাগের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যতদিন পর্যন্ত আইন মন্ত্রণালয় থেকে বিচার বিভাগকে পৃথককরণ না করা হবে ততদিন কিন্তু সত্যিকার অর্থে বিচার বিভাগ স্বাধীন হবে না এখন কিন্তু পুরোপুরি নির্ভর করে ফাইন্যান্সিয়ালি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে আইন মন্ত্রণালয়ের উপর এটা তো আপনার সবার ঐক্যমত আছে মানে এটা তো সবাই রাজি হয়েছে সেখানে বাধাটা কোথায় তাহলে এবং আমাদের যে প্রধান বিচারপতি আছেন উনি কিন্তু জোরে সরে এই দাবিটা উত্থাপন করেছেন সবার কাছে এবং এই দিকে কাজ করে যাচ্ছেন সো আমরা আশা করছি এটলিস্ট এই দিকে কিছু একটা ডেভেলপমেন্ট দেখতে পারবো এই পৃথককরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এখনো হয়নি আরেকটা ডেভেলপমেন্ট ছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইনটা ওটাতে বেশ ঘাটতি ছিল আমি কুইকলি র‍্যাপ করছি সো সেখানেও সংশোধন করা হয়েছে এখন যে সমস্যাগুলো রয়ে গেছে এক ভয় এবং ভীতির যে একটা ভয়ের একটা পরিস্থিতি কিন্তু বিরাজমান আমাদের সুপ্রিম কোর্টেও মানে নির্ভয়ে কেউ কাজ করতে পারছে না কারণ ট্যাগিং হচ্ছে কারণ দাবি আন্দোলন শুরু হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে ঘেরাও কথা হচ্ছে এবং এটার তো একটা নজির আমরা দেখেছি 12 জন বিচারপতিকে যে ছুটিতে পাঠানো হলো সেটা তো একটা দাবির রেসপন্স হিসেবে যেটা হয়তো একেবারেই
উচিত ছিল না, Right. কারণ এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রেস্টোর করার পরেই কিন্তু তাদের ব্যাপারে এনকোয়ারি করে পুরো ডিউ প্রসেস ফলো করে আপনি তাদেরকে অপসারণ করতে পারবেন। আর লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা একটা ভ্যাকিউম ফিল করছি, আমরা যেটা যারা প্র্যাকটিস করছি সুপ্রিম কোর্টে, এবং ভ্যাকিউমটা হচ্ছে যে ধরেন 12 জনকে যে বের করলো এর মধ্যে কিন্তু সিনিয়র বিচারপতিও অনেকজন ছিল যারা অত্যন্ত কম্পিটেন্ট ছিল। হ্যাঁ, হয়তো দলীয় স্বার্থে কাজ করে থাকতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু ইনস্টিটিউশনাল কন্টিনিউইটি বা ইনস্টিটিউশনটা চলবে কিভাবে, ঢালাওভাবে যদি ক্লেনজিং হয় এটাও মাথায় রাখতে হবে, আর একটা ব্যালেন্স স্ট্রাইক করতে হবে। তো কারণ আপনি দেখবেন একই মানুষ সিস্টেমটা যদি বেটার হয় বেটার পারফর্ম করবে, মনিটরিং বাড়িয়ে দেন, ফিয়ার অফ কনসিকুয়েন্স তার মধ্যে ঢুকিয়ে ধন্যবাদ দেন। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে মন্তব্যটা নেওয়ার সুযোগ পাচ্ছি না কারণ আমাদের সময় খুবই কম। ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদ, আমি আপনার কাছে শুনতে চাই যে বিএনপি মহাসচিব যেমনটি বলেছেন দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, আপনিও তাই মনে করেন কিনা? এবং আরেকটি প্রসঙ্গ সেটা হচ্ছে যে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক কমিশন একটি প্রতিবেদনে তারা জানিয়েছে যে ধর্মীয় সংখ্যালঘুদের অভিযোগ আছে এবং তারা সংস্কার প্রক্রিয়া থেকে বাদ পড়েছেন এবং রাজনীতি ও রাষ্ট্রের প্রতিষ্ঠানে তাদের প্রতিনিধিত্ব সীমিত। এটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা রাজনীতিবিদরা অনেক সংস্কারের কথা বলছেন, আমরা দেখেছি যে এই গণঅভ্যুত্থানে শ্রমিকদের অংশগ্রহণ ছিল, রিক্সা চালকদের অংশগ্রহণ ছিল, প্রত্যেকটা শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল, তাদের অংশগ্রহণ তো নিশ্চিত করাই যায়নি। এখন আমরা ধর্মীয় সংখ্যালঘু যারা তাদেরও তো অংশগ্রহণ নেই, তো আপনারা আসলে রাজনীতিবিদরা সেই উদ্যোগটা নেননি কেন? প্রথম কথা হচ্ছে, দেশে দক্ষিণপন্থী অথবা ধর্মীয় দলগুলোর কোনো উত্থান হচ্ছে না। যেটা হচ্ছে, এই দলগুলো রিলেটিভলি বড় দলগুলোর থেকে অনেক বেশি ডিসিপ্লিন, তাদের ভিজিবিলিটিটা প্রকাশিত হয় বেশি। আর দ্বিতীয়ত হচ্ছে, ধর্মীয় দলগুলো নিয়ে একটা ফোবিয়া কাজ করে ঢাকার এবং শহরের, দেশের আরবান মিডল ক্লাস এলিট যে সোসাইটি আছে তাদের মধ্যে। সারা বাংলাদেশের সকল ধর্মীয় দল মিলেও 10-12% ভোট গার্নার করতে পারবে বলে আমি মনে করি না আর কি। এবং এইটাকে ভয় না পেয়ে বরং প্রত্যেকটা ধর্মীয় দল ডান বামদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সামিল করা দরকার। ধর্মীয় দলগুলো কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাই বিশ্বাসী কিনা সেটাও একটা বিশ্বাসী বলেই তো তারা ভোট চাচ্ছে, তারা পিয়ার চাচ্ছে, তারা এই পদ্ধতি না ওই একদিকে পদ্ধতি পিয়ার ভোট হবে। চাচ্ছে, আরেকদিকে ইসলামী শাসন কায়েম করতে চাইছে, সেটা তখন জনগণের সেটা ব্যাপার আপনি তো, কিভাবে? ম্যান্ডেটের ব্যাপার তো। জনগণ, কমিউনিস্টরা চাইছে না বাংলাদেশের সমাজতান্ত্রিক বিপ্লব হোক, চাইছে তো। ম্যান্ডেট যদি পায় সমস্যা কোথায়? এবং এটা কখনোই পাবে না, নিশ্চিত থাকেন। কিন্তু আপনার মনে হয় যে তারা না, ম্যান্ডেটটা ক্লিয়ার করছে? কোনো সমস্যা হবে না। বাংলাদেশে জঙ্গিবাদ হচ্ছে একটা পরিকল্পিত ইন্ডিয়ান ফেনোমেনা, ডিসকোর্স, যেটা ওয়ার অন টেররের সময় পরিকল্পিতভাবে করা হয়েছে। এবং আমার দেশ অনেকগুলো মানে কিলিং মিশনকে কিন্তু আপনার এক্সপোজ করেছে। মিরপুরে যে 7 জন না 11 জনকে নিয়ে করেছে। দক্ষিণপন্থীদের ব্যাপারে এটা অ্যাবসলিউট কোনো সম্ভাবনা নাই। আর সংখ্যালঘুদের ব্যাপারে আমরা বোধ করছি ভ্যালিড কনসার্ন। শুধু সংখ্যালঘু না, এই আন্দোলনে পাহাড়ি, সমতলি, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, অধর্মীয় গোষ্ঠী, ইভেন ধরেন শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, উর্দুভাষীরা একদমই সময় নেই আমার কাছে। আজিজুল বারী হেলাল, আমার কাছে 30 সেকেন্ড সময় আছে, আমি অত্যন্ত দুঃখিত, আপনার মন্তব্য শুনতে চাই খুব সংক্ষেপে। শুধু বলি যে আপনার দক্ষিণপন্থী দলগুলোর উত্থান হচ্ছে না, তারা অনেক দল এখন ক্ষমতা এনজয়ও করছে অন্যায়ভাবে। এবং আপনারা যে এখানে আমরা যে সমস্ত স্কলার মতামত দিলেন, এরকম স্কলার মতামত আপনার ঐক্যমত কমিশনে হচ্ছে। এরকম অনেক স্কলার মতামত আপনি জুডিশিয়ারি প্রশ্নে বলেন, আপনার আইন অঙ্গনে বলেন, বা নির্বাহী বিভাগে বলেন, বা রাজনৈতিক সংস্কৃতি বলেন, এরকম আমরা সবাই কিন্তু একটা স্কলার মতামত দিচ্ছি, কিন্তু এই মতামতগুলো র্যাটিফাই করার প্রকৃত স্তর কিন্তু সংসদ। সুতরাং আমাদের যা আলোচনা হবে সেটা সংসদে আলোচনা হলে এই জিনিসটা আর কি আপনার র্যাটিফাই করার সুযোগ পাওয়া যায়। আর আপনি দেখেন যে গোপালগঞ্জের যে ঘটনাটা দেখেন, আপনি ওইটা ঘটনা কিন্তু ছিল গণ অভ্যুত্থানের উপর একটা আঘাত, কিন্তু এই গোপালগঞ্জের ঘটনা। সেইখানে এখন আপনি যেভাবে দেশ চলছে, একটা দুর্বল সরকার দেশ চালাচ্ছে, এখন মনে হচ্ছে যে পরাজিত মাফিয়া সরকারকে জায়েজ করার কোনো পায়তারা চলছে কিনা। এবং গোপালগঞ্জের ঘটনা একটা পূর্ব পরিকল্পিত ঘটনা ছিল বলে আপনি মনে করেন? আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।